ভাইয়া, তোকে একটা কথা বলার ছিল। তো বল। নীলা মেঘের ছোট বোন। মিহুর কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। ক- কি বললি? ঠিকই বলেছি। আমি গতকাল সকালে জানতে পেরেছি ভাইয়া ওর কোনো দোষ নেই, তাই ওকে কিছু বলিস না। তাহলে আজ আসি, আর আমাকে ফোন দিস। ওকে। আমি হনহন করে বেরিয়ে গেলাম। নীলা, তুমি আমার কাছ থেকে এত বড় সত্যিটা কি করে লুকাতে পারলে? আমি উপরে চলে আসলাম। বিকেলের দিকে উনি কিছুটা সুস্থ হলেন, তাই আমি নিচে গিয়ে ওনার জন্য খাবার নিয়ে আসলাম। উঠুন, খেয়ে নিন। ইচ্ছে নেই। আপনার কাছে জিজ্ঞেস করিনি যে আপনার ইচ্ছে আছে কি নেই। আমি উঠতে বলেছি, উঠে বসুন। ওর দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইলাম, তারপর উঠে বসার চেষ্টা করছি, কিন্তু শরীর অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে উঠতে পারছি না। আমি খাবো না। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ওঠা ট্রাই করছে, বাট পারছে না। বুঝলাম যে শরীর দুর্বল, তাই। কিন্তু উনি যখন না করলেন যে পারবেন না, তখন মেজাজটাই গেল খারাপ হয়ে। প্রবলেম কি? আপনার একা একা উঠতে পারছেন না, তো আমার কাছে হেল্প চাইলে কি আমি আপনাকে হেল্প করব না নাকি? আজীব মানুষ একটা, খালি রাগ দেখাতে শিখেছেন, কখনো কারো হেল্প চাইতে শেখেননি। যত সব। বলে ওনার কাছে যেয়ে ওনাকে ধরে উঠে বালিশের সাথে হেলান দিয়ে বসালাম, আর খাবার নিয়ে ওনার সামনে বসলাম। নিন, খেয়ে নিন। এত বকা দেওয়ার কি আছে? মুখ গোমড়া করে ওর দিকে আর চোখে তাকাচ্ছি। একটু খাইয়ে দিলে কি এমন হবে? দেখি, এদিকে ঘুরে বসুন, খাইয়ে দিচ্ছি। কিছুটা চমকে ওর দিকে তাকালাম। কি হলো, বিষম খাচ্ছেন কেন? না, কিছু না। আর গত রাতে আপনাকে ব্যালকনিতে কে ঘুমাতে বলেছিল? ভেবেছিলাম তোমার পাশে ঘুমোলে তুমি আবার ভাববে যে আমি তোমার সুযোগ নেওয়ার ট্রাই করেছি, তাই। তাই আপনি ব্যালকনিতে গিয়ে ঘুমিয়েছিলেন, তাই তো? হুম। এত বেশি বোঝেন কেন? আজকে থেকে আপনি আমার সাথে এই বেডেই ঘুমাবেন, বুঝেছেন? হুম। আমি ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ রয়্যাল গোল্ডেন গ্যাংয়ের লিডার হয়েও নিজের বউকে ভয় পাচ্ছি। হায় রে কপাল, কি দিনকাল আসলো আমার। তার মানে ওনাকে খাইয়ে দিয়ে সব কিছু গুছিয়ে ওনাকে মেডিসিন খাইয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি মেঘের বুকের উপর শুয়ে আছি। আমি এখানে কি করে এলাম? অবশ্য আমার ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস আছে, বাট তাই বলে এইখানে থাক, আর ভেবে কাজ নেই। আর ওনার বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছি তো কি হয়েছে? উনি আমার হাজব্যান্ড, আমি ঘুমোতেই পারি ওনার বুকে মাথা দিয়ে। হাজব্যান্ড? তার মানে আমি ওনাকে আস্তে আস্তে মেনে নিচ্ছি। হ্যাঁ, উনি আমার হাজব্যান্ড, মাই মাফিয়া হাজব্যান্ড। গতকাল রাতে মিহু ঘুমিয়ে যাওয়ার পরপরই আমি ওকে আমার বুকে টেনে নেই আর ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। সকালে আমার ঘুম আগে ভেঙে যায়। তাকিয়ে দেখি মিহু আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি মুচকি হেসে ওর গালে একটা কিস করে ওর মাথায় হাত বোলাতে লাগলাম। তখনই খেয়াল করলাম মিহু একটু নড়ে উঠল। তাই আমি আবার শুয়ে ঘুমের অভিনয় করলাম। ওর কথা শুনে আমার হাসি পাচ্ছিল, তাও হাসিনি। তারপরও ফ্রেশ হতে চলে গেল আর আমি চোখ খুলে হাসতে লাগলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল অনেকটা দিন। মেক মাফিয়া, বাট সেটা ঘরের বাইরে সবার কাছে, কিন্তু ঘরের ভিতরে মিহু মাফিয়া মেঘের কাছে। মেঘ মাঝে মাঝে ভাবে সব ছেলেরাই অন্য সবার সামনে বাঘ, বাট ঘরের বউয়ের কাছে ভেজা বিড়াল। মেঘেরও সেম অবস্থা, ভাবলে ওর হাসি পায়। মেঘ আর মিহুর বন্ডিংটা দিন দিন স্ট্রং হচ্ছে, আর সাথে ওদের ভালোবাসা আর ঝগড়াও স্ট্রং হচ্ছে। মিহু এখনো মেঘকে বলেনি যে ও মেঘকে ভালোবাসে। মিহু? কিতা? কিতা আবার কি? আপনিই তো বলে দিলেন। কি বললাম? এই যে কিতা মানে কি? হ্যাঁ, কিতা মানে কি? উফ, কিতা মানেই হলো কি? ও জি। আচ্ছা, শোনো। কাল থেকে তুমি ভার্সিটি যাবে, অনেক দিন তো হলো ভার্সিটি যাও না। আর সামনে তো তোমার এক্সাম, তাই। কি হলো? অনেকদিন তো ভার্সিটিতে যাইনি, তাই কেমন যেন লাগছে। ডোন্ট ওয়ারি, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। ওকে। যাও, আমার জামা কাপড়গুলো বের করে দাও, আমি একটু বের হব, কাজ আছে। হুম। বলে আলমারি থেকে একটা ব্ল্যাক কালারের শার্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক ওয়াচ, সানগ্লাস, ব্ল্যাক শু আর ওনার গানটা খুব ভয়ে ভয়ে নিয়ে বেডের উপরে রাখলাম। এই জিনিসটা আমি এখনো ভয় পাই। আমি রেডি হয়ে নিলাম। মিহু আমাকে ব্ল্যাক লং কোটটা পরিয়ে দিল। ওনার থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। এই লোকটা এত হ্যান্ডসাম কেন? ওনার উপর না জানি কত মেয়ে নজর দেয়। এই শোনেন, আপনি বাসার থেকে বের হওয়ার আগে রোজ কালো টিকা লাগিয়ে বের হবেন, বুঝেছেন? কেন? কজ আমি চাই না অন্য কোনো মেয়েরা আপনার দিকে নজর দিক, তাই।
দেখি এদিকে এসো তো। কেন? আরে হাজবেন্ড যখন বাইরে যায় তখন তাকে এগিয়ে দিতে হয়, জানো না? আপনাকে এগিয়ে কেন দিতে হবে? এমন তো না যে আপনি বাসার কিছু চেনেন না। এই মেয়ে, আমি তোমাকে এত কথা তো বলতে বলিনি, এদিকে আসতে বলেছি, আসো। পারেননি তো খালি রাগ দেখাতে, আর কিছু পারেন নাকি আপনি? যা বাবা, এটা কোনো কথা হলো? আমি রেগে গেলাম কোথায় আমার রাগ ভাঙাবে তা না করে ম্যাম নিজেই রাগ দেখাচ্ছে। এখন মাঝে মাঝে নিজেকে বিড়াল বলে মনে হয়। আমি যে একজন মাফিয়া তার কোনো পাত্তাই দেয় না এই মেয়ে। তোমার আবার কি হলো? আপনাকে বলতে হবে নাকি? আর শোনেন, কথায় কথায় রাগ দেখাবেন না আমার উপর। রাগ দেখাতে আমিও জানি। কোথায় রাগ দেখালাম? এই মেয়ে আজকাল আমাকে একটু ভয় পায় না, উল্টো আমার ওনাকে ভয় পেতে হয়। আমি কি আসলেই মাফিয়া? কি হলো, কি ভাবছেন? কিছু না। আচ্ছা এদিকে আসো তো। ওনার কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে? ওকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম আর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। নাও, নজর টিকা লাগিয়ে নিয়েছি। এটা কোন ধরনের নজর টিকা? এটা আমার স্টাইলের নজর টিকা, খুব ইউনিক তাই না? ঠোঙ্গা। সেটা আবার কি? ঢঙের মেল ভার্সন আপনার বোনের কাছ থেকে শিখেছি। ভালো কিছু তো শেখাতে পারবে না, তাই এগুলোই শিখিয়েছে। আপনার বোন বলে কথা। ইউনিক ভাইয়ের ইউনিক বোন, বুঝলে? হ্যাঁ, ফু 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 থু। আমাকে ভূতে ধরেনি যে তুমি ভূত ধরানোর জন্য এগুলো বলছো। আচ্ছা শোনো, রেডি হয়ে থেকো, বিকালে বের হব। কোথায় যাব? একটা পার্টি আছে, সেখানে যাব। ওকে। ভাইজান। বাম দিকে কেন যাব? নিজের কপাল নিজে ফাটাতে মন চাইছে, তাই আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেলাম। বিকালে কখন থেকে মিহুকে ফোন করে যাচ্ছি, কিন্তু ও ফোনটা একবারও রিসিভ করছে না। এখন মেজাজটা এত খারাপ হচ্ছে তা বলার বাইরে। দাঁড়াও, একবার বাসায় পৌঁছে নেই, তোমার খবর আছে। মিসেস মিহু চৌধুরী, এতদিন তোমাকে সেভাবে কোনো রাগ দেখাইনি বলে তুমি মাথায় চড়ে বসেছো। মেঘ বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা উপরে চলে গেল। রাগে মেঘের অবস্থা খারাপ হয়ে আছে। উপরে যে রুমের গেটটা খুলে পুরো থ মেরে দাঁড়িয়ে আছে মেঘ। ও হাসবে না কান্না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। দূর বাবা, কখন থেকে শাড়িটা পরার ট্রাই করছি, পারছি না। এই কারণেই মম বলতো আমি কোনো কাজের না। শাড়িটা নিয়ে জিন্সের উপরেই পরে গোল গোল ঘুরিয়ে সাইডে আঁচল দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শাড়ির কুচি কই গেল? কুচি দেয় কিভাবে? আর সহ্য করতে না পেরে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বেডে বসে পড়লাম। ও গড, এই মেয়ে জাস্ট একটা শাড়ি পরতে পারে না। মিহু। কারো আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখি মেঘ। আপনি আপনি কখন এলেন? যখন তুমি শাড়িটা পরার ট্রাই করছিলে তখন এসেছি। না মানে আমি আসলে শাড়ি পরতে পারি না। তা তো দেখলামই। আচ্ছা বাদ দাও, শাড়ি পরতে হবে না। আলমারিতে দেখো একটা প্যাকেট আছে, ওইটা নিয়ে রেডি হয়ে এসো। কিসের প্যাকেট? দেখে নাও তুমি নিজেই। আর তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমি নিচে গাড়িতে ওয়েট করছি। ওকে। আমি নিচে চলে গেলাম। আলমারি থেকে প্যাকেটটা বের করলাম। প্যাকেটটা খুলে দেখি একটা গাউন। আমি তাড়াতাড়ি যেয়ে রেডি হয়ে আসলাম। ওনার চয়েস আছে বলতে হবে। গাউনটা ফুল ব্ল্যাক কালার আর প্রচন্ড ঘের দেওয়া। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেলাম। দেখলাম মিহু আসছে। ওকে দেখে আমার দু চোখ ওখানেই আটকে গেল। চুলগুলো ছেড়ে সামনের দিকে ফুলিয়ে নিচের দিয়ে কার্ভ করা, হালকা মেকআপ, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, কানে ব্ল্যাক স্টোনের দুল, হাতে ব্ল্যাক স্টোনের ব্রেসলেট, স্মোকি আই মেকআপ আর ব্ল্যাক হাই হিল, সব মিলিয়ে ওকে অসাধারণ লাগছে। কখন থেকে দেখছি উনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাই ওনার দিকে তুড়ি বাজালাম। এই মিস্টার, ওইভাবে কি দেখছেন? আমার নজর লাগবে তো। মিহুর কথায় আমার হুঁশ ফিরল। কি বললে? বললাম এইভাবে তাকিয়ে থাকলে আমার নজর লাগবে। তাই? আচ্ছা ওয়েট, আমি নজরটিকে লাগিয়ে দিচ্ছি। বলেই ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। নাও, দিয়ে দিয়েছি নজরটিকা। গাড়িতে ওঠো। চুপচাপ গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পরেই ওরা একটা জায়গায় এসে গাড়ি থেকে নামলো। মেঘ গাড়ি থেকে নেমে মিহুর দিকে হাত বাড়িয়ে দিল। মিহু মুচকি হেসে ওর হাত ধরে নেমে এলো। ওরা ভেতরে ঢুকে গেল। আর তখনই একজন লোক এসে মেঘের দিকে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম মিস্টার মেঘ চৌধুরী। থ্যাংক ইউ মিস্টার রাফিন। মিট মাই বিউটিফুল ওয়াইফ মিসেস মিহিকা চৌধুরী। হ্যালো। আসসালামু আলাইকুম। ও সরি, ওয়ালাইকুম আসসালাম। মিহু এটা ইচ্ছে করে করেছে, তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। একদম ঠিক কাজ করেছে ও। এই রাফিন মেয়ে দেখলেই হয়েছে, খালি শুরু হয়ে যায়। বাট মিহুর দিকে নজর দিলে ওর জন্য খুব খারাপ হয়ে যাবে। মিহু চলো আমরা ভেতরে যাই। ওকে চলুন। অ্যাটিটিউড, হ্যাঁ, আই লাইক ইট। আই নিড দিস গার্ল অ্যাট এনি কস্ট।
এদিকে মেঘ মিহুকে সবার সাথে পরিচয় করে দিচ্ছে। মিহুও সবার সাথে বেশ ফ্রিলিভাবে মিশে গেল। মেঘ আর মিহু একপাশে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই একটা মেয়ে এসে মেঘের গালে হঠাৎ করে কিস করে। মিহু তো দু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হোয়াট ইজ দিস রূপসা? হেই, এত হাইপার হচ্ছ কেন? তোমাকে না আমি কতবার বলেছি এভাবে যখন তখন আমার গায়ে টাচ করে কথা বলবা না? কাম অন মেক, ইটস জাস্ট এ কিস। কিস মাই ফুড? কোন সাহসে তুমি আমাকে কিস করো? আমি তোমাকে ভালোবাসি সেই সাহসে। হোয়াট? লিসেন রূপসা, আই অ্যাম ম্যারিড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। হোয়াট? ইয়েস, আই অ্যাম ম্যারিড। মানে কি মেক? তুমি কবে বিয়ে করলে? আমাদের বিয়ে হয়েছে 2.5 বছর চলে। হাউ ইজ দিস পসিবল? কেন পসিবল নয় শুনি? তুমি কি জানো যে তোমার হাজবেন্ড একজন ইন্টারন্যাশনাল মাফিয়া? জি হ্যাঁ জানি, যেদিন বিয়ে করেছি সেদিন থেকেই জানি। তারপরও ওকে মেনে নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তাতে তো তোমার জ্বলার কথা না। তাহলে তুমি কেন জ্বলছো? তুমি এভাবে আমার ড্যাডের পার্টিতে এসে আমাকে অপমান করতে পারো না। আর তুমিও এভাবে আমার হাজবেন্ডের দিকে নজর দিতে পারো না। আর একবার যদি আমার হাজবেন্ডের দিকে তাকিয়েছো না, তাহলে তোমার ওই চোখ খুলে নিয়ে আমি লুডো খেলবো বলে রাখলাম। ননসেন্স বলে হন হন করে ওখান থেকে চলে গেলাম। ও সাহস কি করে হয় আমার জামাইয়ের দিকে নজর দেওয়ার? ওকে তো আমি জানেই মেরে ফেলবো। এতক্ষণ ওর কাহিনী দেখে আমি মুখ চেপে হাসছিলাম। ওই আপনি হাসেন কেন? কোথায় না তো, আমি হাসি নাই তো। আপনি যদি ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছেন তো আপনার খবর আছে বলে দিলাম। আর যদি তাকাই তো কি করবা? খুন করে ফেলবো। তোমার হাতে মরতে আমার কোনো প্রবলেম নেই। দূর থেকে দাঁড়িয়ে দেখছি মেঘ মিহুর হাত ধরে দাঁড়িয়ে আছে। এই মিহুর মধ্যে কিছু তো একটা আছে। ওকে আমার এক রাতের জন্য চাই। ওয়েটার, ইয়েস স্যার। ওই যে ওখানে একটা মেয়ে দেখতে পাচ্ছেন না, ওনাকে ড্রিঙ্কসটা দেওয়ান করে ওই মেয়েটির দিয়েছে, ড্রিঙ্কসটা ফেলে দিবেন, বুঝেছেন? এই নাও টাকা, আর বাকিটা কাজ শেষ হওয়ার পরে পাবে। উনি তো মেঘ স্যারের ওয়াইফ। মেঘ স্যার যদি একবার জানতে পারে তাহলে আমাকে আর জীবিত রাখবে না। কিছু হবে না, যা। আচ্ছা স্যার। কিছু খাবে? একটু জুস পেলে ভালো হতো, গলাটা শুকিয়ে গেছে। আচ্ছা ওয়েটার। ইয়েস স্যার। আরে সরি ম্যাম, সরি, খেয়াল করিনি। ইউ। মেঘ, আপনি ওনাকে কিছু বলবেন না, থাক। ভাইয়া আপনি যান। সরি ম্যাম। ইটস ওকে, আপনি যান। থাক থাক, আপনাকে আর ফুলতে হবে না। তুমি বললে ওকে ছেড়ে দিলাম, না হলে ওর 12টা বাজিয়ে দিতাম। হ্যাঁ জানি। আচ্ছা আমি ওয়াশরুম থেকে ক্লিন করে আসি। হুম। আমি ওয়াশরুমে চলে গেলাম, ড্রেস ক্লিন করে নিলাম। যেই ওয়াশরুম থেকে বের হতে যাব তখনই দেখি রাফিন দাঁড়িয়ে আছে। এটা কোন ধরনের অসভ্যতা? আপনি লেডিস ওয়াশরুমে কেন এসেছেন? হেই, কাম ডাউন। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আপনি সরুন, আমি বের হব। আরে, যার জন্য আসলাম সে যদি চলে যায় তো আমি এখানে দাঁড়িয়ে দিয়ে আঙুল চুষবো? সে আপনি চাটতেই পারেন, বাট আমাকে যেতে দিন। দিতে পারি, তবে আমার সাথে টাইম স্পেন্ড করতে হবে। মানে? মানে হলো উইল বি মাই বেড পার্টনার। সাথে সাথে ওনার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। মেয়েদের সম্মান করতে না জানলেও অ্যাটলিস্ট অসম্মান করবেন না। আর আপনার ভাগ্য ভালো যে আমার হাজবেন্ড এই কথাটা শোনেনি, না হলে আপনি আজকে আর বেঁচে ফিরতেন না বাসায়। এক হাত দিয়ে ওর গাল চেপে ধরে দেওয়ালের সাথে লাগালাম। ওই কি করবে? তোর সো কল্ড হাজব্যান্ড কি করবে? আই সেড লিভ মি। তোর হাজব্যান্ডের জন্য আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা আমাকে নিয়ে মজা করে আর তামাশা করে। কেন জানিস? কারণ তোর হাজব্যান্ড আমার থেকে বেশি পাওয়ারফুল বলে আর একবার ও আমাকে মেরেছিল পর্যন্ত। লিভ মি। তোকে দিয়ে তোর হাজব্যান্ডের কাছ থেকে শোধ নিব আমি। এদিকে এ আবার কোথায় গেল? ওয়াশরুম থেকে আসতে এতক্ষণ লাগে? উফ, এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে। স্যার। পাশে তাকিয়ে দেখি সেই ওয়েটারটা যে মিহুর ড্রেসে ড্রিঙ্কস ফেলেছিল। কি চাই? স্যার, আমায় মাফ করে দিয়েন। তখন আমি ইচ্ছা করে ম্যামের ড্রেসে জুস ফেলে দিয়েছিলাম। হোয়াট? তোর সাহস কি করে হলো? স্যার, আমাকে রাফিন স্যার বলেছিল তাই করেছি। আর আপনাকে বললাম কারণ আপনি আমার ওয়াইফকে বাঁচিয়েছেন তাই। রাগে আমার শরীর কাঁপছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওকে। রাফিন কোথায়? স্যার, উনি ম্যামের পিছন পিছন ওয়াশরুমে গিয়েছে। ওখান থেকে দৌড়ে ওয়াশরুমের দিকে গেলাম। তখন থেকে 2 হাত দিয়ে ওনাকে সরানোর ট্রাই করছি, বাট পারছি না। কই মাছের মতো লাফালাফি করছিস কেন? কি হলো? এখানে আবার কাঁদছিস কেন? প্লিজ লিভ মি। তোকে ছাড়বো, কিন্তু তোর এমন অবস্থা করে ছাড়বো যাতে তুই কাউকে মুখ দেখাতে না পারিস। এতে তোর হাজবেন্ডের উপর থেকে আবার শোধ নেওয়া হয়ে যাবে।
বলে ওর দিকে মুখ নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। মেঘ কোথায় আপনি? প্লিজ বাঁচান আমাকে। প্লিজ ডোন্ট ডু দিস টু মি। শাট আপ। তখনই কে যেন সজোরে এক লাথি মেরে রাফিনকে আমার থেকে দূরে সরিয়ে দিল। পাশে তাকিয়ে দেখি মেঘ। আমি যে মেঘকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমিও মিহুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে ওর হিচকে উঠে গেছে। মেঘের দু চোখ লাল রক্তবর্ণ ধারণ করলো। মেঘ মিহুকে এক সাইডে দাঁড় করিয়ে রাফিনকে যে ইচ্ছে মতো মারতে লাগলো। মেঘ, মিহুর ডাক শুনে ওর দিকে তাকিয়ে দেখে ও মাটিতে পড়ে যাচ্ছে। তাই রাফিনকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি মিহুর কাছে গেলাম। ও সেন্সলেস হয়ে গিয়েছে, তাই ওকে কোলে করে নিয়ে পার্টি ছেড়ে বেরিয়ে গেলাম। ওকে গাড়িতে শুইয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে গেলাম। রুমে নিয়ে গিয়ে ওকে বেডে শুয়ে দিলাম। আই এম সরি জান। আমি যদি জানতাম যে এমন কিছু হবে তাহলে আমি কখনই তোমাকে ওই পার্টিতে নিয়ে যেতাম না। প্লিজ জান, আমাকে ক্ষমা করে দাও। ওর কপালে ভালোবাসার পরও শিখে দিলাম। মেঘ ডক্টরকে ফোন করছিল। একটু আগে ডক্টর এসে মিহুকে দেখে গিয়েছে। অতিরিক্ত ভয়ের কারণে মিহু সেন্সলেস হয়ে গিয়েছে, তাই ডক্টর ওকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে গিয়েছে। মেঘ মিহুর পাশে ওর হাত ধরে বসে আছে আর অপেক্ষা করছে কখন মিহুর জ্ঞান ফিরবে। একটু পরেই মিহুর জ্ঞান ফিরলে মিহু দেখে যে মেঘ ওর এক হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ, জান তুমি ঠিক আছো? উঠে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই পাগলি, কাঁদছো কেন? দেখো আমি তো আছি, একদম কাঁদবে না। আপনি যদি আজকে ঠিক সময় না আসতেন তাহলে ওই রাফিন আমাকে। আমি থাকতে তোমার কিছু হবে না জান। জান, আই এম সরি। আমার তোমাকে একা ছাড়া উচিত হয়নি। প্লিজ জান, তুমি কেঁদো না। দেখে আমার দিকে তাকাও। তুমি আমাকে বিশ্বাস করো তো, তাই না? মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। তাহলে আর কাঁদবে না প্লিজ। আর দেখো, এরপর থেকে কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হুম। এটা তোমার এই মাফিয়া হাজবেন্ডের প্রমিস। ওনার কথা শুনে হেসে দিলাম। ইউ আর মাই মাফিয়া হাজব্যান্ড। এই তো আমার জানটার মুখে হাসি ফুটেছে। শোনো, আর কখনো কান্না করবা না। তোমাকে কান্না করলে একটু ভালো লাগে না। ওর নাকে নাক ঘষে দিলাম। ওনার নাকে একটা কামড় বসিয়ে দিলাম। দৌড়। মিহু দাঁড়াও, আজকে তোমার খবর আছে। ধরতে পারে না, ধরতে পারে না। মিহু দাঁড়াও বলছি। আমাকে তো পাগলে ধরেছে, তাই না, যে আপনার হাতে মার খাওয়ার জন্য দাঁড়াবো? আমি ধরতে পারলে কিন্তু খবর আছে। দেখা যাবে। মিহু সারা ঘর দৌড়াচ্ছে আর ওকে ধরার জন্য মেঘ ওর পেছন পেছন দৌড়াচ্ছে। মেঘ মিহুর পেছন থেকে যখনই মিহুকে ধরতে যাবে তখনই মিহু নিজের গাউনের সাথে পা আটকে পড়ে যেতে লাগলো। মিহু পড়ে যাওয়ার থেকে বাঁচার জন্য মেঘকে ধরলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। মিহু যে পড়লো বেডের উপর, আর ওর উপর পড়লো মেঘ। মিহুর সারা মুখে চুল ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঘ আলতো করে মিহুর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিল। মেঘের স্পর্শ পেয়ে মিহু কিছুটা শিউরে উঠল আর চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। মিহুকে দেখে এখন মেঘের কেমন যেন এক নেশা কাজ করছে। মেঘের প্রতিটা শ্বাস মিহুর মুখে যেয়ে পড়ছে। মেঘ মিহুর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল, দু চোখে দুটো চুমু দিল, তারপর মিহুর কানের কাছে মুখ নিয়ে বলল, তোমাকে বলেছিলাম না আমি ধরতে পারলে কিন্তু খবর আছে। ওনার কথা শুনে তাড়াতাড়ি চোখ খুলে তাকালাম। কি করবেন আপনি? আমি কিছু করব না। তাহলে যা করার তুমি করবে। মানে? কিস মি। কি? আই সেইড কিস মি। সরুন আপনি, আমি পারবো না। ওকে আরো শক্ত করে চেপে ধরলাম বেডের সাথে। কিস না করলে উঠতে দিব না। প্লিজ। তোমার এই পাপ্পি ফেস দেখে আমি গলছি না, সো যা বললাম তাই করো। কিস মি। এ কোন মুসিবতে পড়লাম? তুমি যদি কিস না করো তাহলে কিন্তু আমি কিসের চেয়েও বেশি কিছু করব। না, আমি কিস করছি। গুড। ওনার ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে তাড়াতাড়ি সরে আসলাম। নিন, এবার উঠুন। এটা কিস ছিল? কেন? ওয়েট, আমি দেখাই কিস কিভাবে করে। বলে ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। চোখ দুটো শক্ত করে বন্ধ করে ওনার শার্ট আঁকড়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। এটাকে কিস বলে, বুঝলে?
ওর দিকে তাকিয়ে দেখি গাল দুটো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছে। ওরে আমার লজ্জাবতী রে, এত লজ্জা কোথায় রাখো? ওনার কথাগুলো শুনে আরো বেশি লজ্জা লাগছিল, তাই ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। সকালে হয়নি তোমার এখনো? হয়েছে, এক্ষুনি আসছি। কাম ফাস্ট, তোমার ভার্সিটির জন্য লেট হয়ে যাচ্ছে তো। এই তো আমি চলে এসেছি। চলো। আর শোনো, আমি তো আর ভার্সিটিতে থাকবো না, তাই তোমার জন্য কিছু গার্ডসের ব্যবস্থা করেছি। আমার গার্ডসের কি দরকার? দরকার আছে, যদি আবার গতকালের মতো কিছু ঘটে তাহলে, তাই দরকার আছে। ওকে। চলো এখন। মেঘ আমাকে আমার ভার্সিটির সামনে ড্রপ করে দিল। আমি গাড়ি থেকে নামতে যাচ্ছিলাম, তখনই মেঘ আমার হাত ধরে আটকে দিল। কি হলো? এদিকে এসো। ওনার দিকে এগিয়ে গেলাম। কি? ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। নজর টিকা। আচ্ছা, এবার আমি যাই, আর আপনি সাবধানে থাকবেন। জো হুকুম জান। টাটা। বাই জান। আমি ভার্সিটির ভেতরে ঢুকলাম, আর আমার পেছনে 6 জন লম্বা লম্বা কালো পোশাক পরা গার্ডস। সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। সামনে তাকিয়ে দেখি নীল। ভাইয়া। পেছন ঘুরে দেখি মিহু। আরে তুই? আজকে থেকে আবার ক্লাস করব তোদের সাথে। তোর পেছনে এরা কারা? মেঘ পাঠিয়েছে আমার প্রোটেকশনের জন্য। তোকে প্রোটেকশনে রাখবে এরা? ইম্পসিবল। আই নো। নীলা, আরিফ, রাইসা, মানিক, অনু, ওরা কোথায়? ওরা গার্ডেনের দিকে বসে আছে। চল তাহলে। চল। মিহু আর নীল গার্ডেনের দিকে গেল। মিহুকে দেখে ওরা সবাই এসে মিহুকে জড়িয়ে ধরলো। আরে আমি আলু ভর্তা হয়ে যাব তো। তুই জানিস তোকে কত মিস করেছি। একটা থাপ্পড় দিয়ে তোর সবকটা দাঁত ফেলে দেব, ফাজিল মেয়ে। আমাদের সাথে একবার এসব কথা শেয়ার করলে কি এমন হতো? মন তো চাচ্ছে তোকে সামনের ওই পচা পানিতে চেয়ে চুবিয়ে নিয়ে আসি, বজ্জাত মাইয়া। তোকে মাথায় তুলে একটা আছাড় দেওয়া উচিত। আমরা কি তোর পর নাকি রে? আচ্ছা থাম আম সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আমার তোদের আগেই সব বলা উচিত ছিল। আই এম সরি মিহু। ইটস ওকে বেস্টু, আই ডোন্ট মাইন্ড। টিঙ্কু। কি রে নীল, তোর আবার কি হলো? তুই কোনো কথা বলছিস না যে? নাথিং। আচ্ছা ঠিক আছে। নীলা, তোর সাথে একটু কথা ছিল। বল। আয় আমার সাথে। ওর হাত ধরে টেনে এক সাইডে নিয়ে আসলাম। কি হয়েছে? নীলের সাথে ঝগড়া লাগছে? নীল তোর সাথে মিট করে আসার পর থেকে আমার সাথে কথা বলে না। ভুলটা আমারই ছিল। আমি নীলকে বলেছিলাম যে তুই মেঘের বোন। না মিহু, নিজেকে দোষ দিস না। সত্যিটা তো একদিন না একদিন ঠিকই সবাই জানতে পারতো, তাই না? তো এখন কি করবি, কিছু ভেবেছিস? না। কাম অন নীলা, তুই মেঘের বোন। তুই ইন্টারন্যাশনাল মাফিয়ার বোন। তুই এভাবে চুপ করে থাকতে পারিস না। কি করব সেটাই তো বুঝতে পারছি না। আই হ্যাভ আ প্ল্যান। কি? নীরাকে পুরো প্ল্যানটা বুঝিয়ে বললাম। মিহু, সিরিয়াসলি? তুই ভাইয়ার সাথে থাকতে থাকতে তুই নিজেও মাফিয়া হয়ে গেছিস, আর তাই এইসব মাফিয়ার মতো আইডিয়া দিচ্ছিস? মাফিয়ার বউ মাফিয়া না হলে চলে? তাই তুইও যেহেতু মাফিয়ার বোন, তাই তুইও মাফিয়া হবি, বুঝলি? বুঝলাম। আর ইউ শিওর যে সব কিছু ঠিক হয়ে যাবে? 100% শিওর। ওকে, তাহলে কবে করব? কয়েকদিনের মধ্যে করে ফেল। কিন্তু কবে? আচ্ছা, আমি তোকে পরে বলে দিব যে কবে করবি। ওকে চল এখন সবার সাথে ক্লাসে যাই। চল। তারপর ওরা সবাই একসাথে ক্লাস করে বের হলো। সারাদিন ওরা একসাথে অনেক মজা করলো। ভার্সিটি শেষে ওরা সবাই গার্ডেনে বসে আড্ডা দিচ্ছিল। তখনই ওরা শুনলো ভার্সিটিতে নাকি একজন হ্যান্ডসাম ছেলে এসেছে। সব মেয়েরা নাকি ওই ছেলেটাকে দেখছে বারবার। তখনই মিহুর ফোনটা বেজে উঠলো। মিহু হাতে নিয়ে দেখে মেঘ ফোন দিয়েছে। মিহু তাড়াতাড়ি রিসিভ করলো। হ্যালো। কোথায় তুমি? আমি তো ভার্সিটির গার্ডেনে আছি। কেন? আমি তোমার ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছি। আমি আসছি, দাঁড়ান। জিজুকে দেখবো না আমরা? তোদের ইচ্ছে পূরণ হতে চলেছে, চল। মানে? মেঘ এসেছে, মাঠে দাঁড়িয়ে আছে। চল তাড়াতাড়ি। তোর মাফিয়া হাজবেন্ড আবার আমায় না শুট করে দেয়। ফালতু বকিস না তো, চল। ভাইয়ার সাথে অনেকদিন পর মিট করব। তারপর আমরা সবাই মাঠের দিকে গেলাম। মাঠে যেয়ে দেখি মাঠের
মাঝখানে ভিড় জমে আছে। ওখানে কিসের ভিড় রে? আমি কি জানি। ওয়েট। হাই নেহা। হোয়াট? ওখানে কিসের ভিড় জমেছে রে? একটা হ্যান্ডসাম, স্টাইলিশ অ্যান্ড ড্যাম কিউট ছেলে এসেছে ভার্সিটিতে, তাই সব মেয়েরা ওখানে ভিড় জমিয়েছে। আমিও যাচ্ছি, বাই। হ্যান্ডসাম, স্টাইলিশ অ্যান্ড ড্যাম কিউট ছেলে। তাড়াতাড়ি আশপাশে তাকালাম, কোথাও মেঘ নেই। তার মানে আমার জামাই। তোর কি হলো? আরে ওইখানে ওই ছেলে আমার জামাই। বলে দিলাম দৌড় ওদিকে। তাড়াতাড়ি ভিড় ঠেলে সামনে চলে গেলাম। গিয়ে দেখি আমার জামাই চুপচাপ দাঁড়িয়ে আছে আর সব মেয়েরা ওনাকে ঘিরে পিক তুলছে। ওনার দিকে তাকিয়ে তো আমি ক্রাশ। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক কোট, ব্ল্যাক স্লিম ফিট ডেনিম জিন্স, ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক লেদার শু, চুলগুলো হালকা ব্রাউন কালার আর স্টাইল করা, গায়ের রং ফর্সা, কালে খোঁচা খোঁচা দাড়ি, আর ওনার সেই কিলার স্মাইল। সব মিলিয়ে জাস্ট ওয়াও। আর কিউটনেসের ডিব্বা। এত সেজে আসার মানে কি? আমি কোমরে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আমি ভার্সিটিতে ঢুকতে না ঢুকতেই সব মেয়েরা এসে আমাকে জোকের মতো ঘিরে ধরলো। সামনে তাকিয়ে দেখি মিহু ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে মিহুকে হাক করলাম। আমি আচমকা এরকম কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। মিহুর কানের কাছে মুখ নিয়ে গেলাম। আরে তোদের ভার্সিটির মেয়েরা কি জোক নাকি? আমাকে এইভাবে আটকে রেখেছে কেন? আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো হয়েছে, সবাই মনে মনে বিষম খাইছে। আমার জামাইয়ের দিকে নজর দেওয়া, তাই না? দেখিস তোদের কারো কপালে জামাই জুটবো না। আচ্ছা ছাড়ুন, সবাই তাকিয়ে আছে। মিহুকে ছেড়ে ওর হাত ধরে দাঁড়ালাম। মিহু, তুই ওনাকে চিনিস? হি ইজ মাই হাজব্যান্ড। হাজবেন্ড? ইয়েস, হাজব্যান্ড। মাফিয়া হাজবেন্ড মানে? নাথিং। তুই বিয়ে করলি কবে? 2.5 বছর চলে। মেয়েগুলোর ফেস দেখে আমার হাসি পাচ্ছে বলার বাইরে। আমার জামাই। এই কথা শুনে সবগুলোর চেহারা একদম দেখার মতো হয়েছে। আমার যে কি মজা লাগছে। চলো যাওয়া যাক তাহলে। আমার ফ্রেন্ডসরা আপনাকে দেখবে, আগে ওদের সাথে দেখা করবেন। চলুন। জো হুকুম মিসেস। ওনাকে ওই ভিড়ের ভেতর থেকে গার্ডেনে নিয়ে আসলাম। জিজু এত হ্যান্ডসাম। আমি ক্রাশ। হোয়াট এ লুক ইয়ার। দোস্ত, আমি ক্রাশ খেয়েছি। আই এম প্রাউড অফ ইউ ভাই। কেন? সবাই তোকে দেখে ক্রাশ খাচ্ছে, তাই গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। আমার ভাইও কিছু কম না, ওকে? আমার ভাই এই ভার্সিটির টপ ক্রাশ, ভুলে যাস না। আসলে নীলও কিছু কম না। ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলাম। হোয়াইট টি শার্ট, ব্ল্যাক জ্যাকেট, ব্লু ডেনিম স্লিম ফিট জিন্স, ব্রাউন বেল্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস জিন্সের পকেটে ঝোলানো, ব্ল্যাক স্নেকার্স, চুলগুলো হালকা ব্রাউন কালার আর এলোমেলো করা, গায়ের রং ফর্সা, গালে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে পুরো কিউটের টিপ্পা। নীলা, আমার শালাবাবুর নজর লাগবে। ওভাবে তাকানো বন্ধ কর। কোথায়? পাগলি একটা। হাই জিজু, আমরা আপনার শালিকা। হ্যালো শালিকারা। তো জিজু, রিসেপশন পার্টি কবে দেবেন? কিছুদিনের মধ্যেই পেয়ে যাবা। জিজু, এই ফকিন্নির আপনারে কি দেখে পছন্দ হয়েছে? কি বললি তুই? মানিকটা মাইর তো খাইস নাই, বজ্জাত পোলা। জিজুর মতো একটা হ্যান্ডসাম মানুষের গলায় তোর মতো একটা পেতনি কি করে জুটলো আমি তাই ভেবে পাচ্ছি না। ভাইয়া কিছু বলবি না তুই আরিফকে? আরিফ, মার খাবি আমার বোনকে কান্না করালে। বলে বাবুলে থাক, কান্না করে না। আমি কিছু বলেছি বলো? মেঘ, কি? আপনি বাসায় চলেন, আপনাকে আমি দেখছি। কি হলো নীল, তুমি এত চুপচাপ কেন? না তেমন কিছু না। জিজু, আই এম সো সরি। কেন? আপনাকে আগে অনেক কিছু বলে ফেলেছি, আর তাছাড়া আপনাকে হয়তো অনেক কথাও শুনিয়েছি, তাই। ইটস ওকে নীল, ফরগেট ইট। থ্যাংক ইউ জিজু। ওরা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাসায় চলে গেল। মিহু বাসায় এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে যে রেলিং ধরে দাঁড়ালো। মেঘ ফ্রেশ হয়ে এসে দেখে মিহু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেঘ চুপচাপ নিচে চলে গেল আর 2 মগ কফি নিয়ে আসলো। কফির মগ দুটো ব্যালকনির টেবিলে রেখে মিহুকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর মিহুর চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। মিহু কিছু বলল না, কারণ মেঘের স্পর্শ ওর
এখন অনেক ভালোভাবে চেনা হয়ে গিয়েছে। আর তাছাড়া মেঘের স্পর্শ ওর এখন অনেক ভালো লাগে। মুড অফ? না, তাহলে আপনাকে এইভাবে এত ইজিলি কখনো মেনে নিতে পারবো ভাবিনি। কখন কিভাবে যে আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি আমি সত্যিই জানি না। তাই এখন আপনাকে ছেড়ে যাওয়ার কথাও ভাবি না, কারণ আপনি নামক মানুষটা ছাড়া এখন আমি নিজের অস্তিত্বের কথা ভাবতেও পারি না। চোখ বন্ধ করে মাথাটা মেঘের বুকের সাথে হেলিয়ে দিয়ে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনছিলাম। ও আমাকে এত অল্প সময়ে এতটা ভালোবেসে ফেলবে আমি ভাবতেও পারিনি। ওকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালাম। চোখ খুলে ওনার দিকে তাকালাম। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আম সরি। কেন? আপনাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক বাজে বিহেভ করেছি, অনেক রুডলি কথা বলেছি। সে কারণে আমি জানি আমার একটা সরি বলাতে আপনার সাথে আমি যত খারাপ ব্যবহার করেছি তা ভালো হয়ে যাবে না। তারপরও সরি। ইটস ওকে, ডোন্ট বি সরি। তুমি যে আমাকে বোঝার চেষ্টা করেছো, ইনফ্যাক্ট বুঝেছো, সেটাই আমার জন্য এনাফ। একটা মুচকি হাসি দিলাম। ওর কপালে আরেকটা কিস করলাম। চলো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি কি করে বুঝলেন যে আমি এখন কফি খাওয়ার মুডে আছি? আমি তোমার মনের ভিতর ঢুকে বসে থাকি যে, তাই জানি। নাও, এখন কফিটা খাও। আপনি বানিয়েছেন? বুঝলে কি করে? আসলে সার্ভেন্টদের হাতে কফি খেতে খেতে ওদের কফির টেস্টটা মুখস্থ হয়ে গিয়েছে, আর এই কফিটার টেস্ট একটু অন্যরকম। অন্যরকম বলতে ভালো হয়নি? আমি কি সেটা বলেছি নাকি একবারও? অনেক ভালো হয়েছে কফিটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। এভাবেই চলছিল ওদের খুনসুটি ভালোবাসা। দেখতে দেখতে মিহুদের সবার লাস্ট ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল। এদিকে I don't know anything, Dad. I just need Meg at any cost. মেঘ ওই দিন তোর সাথে এমন বিহেভ করেছে, তুই আগে কেন বলিসনি? আগে জানলে কি করতে তুমি? বলো কি করতে? তুমি একজন মাফিয়া, বাট তোমাকে পাত্তা দেয় কজন বলো? মেঘ সব থেকে পাওয়ারফুল আর ইয়াং মাফিয়া। ওকে সবাই চেনে আর রেসপেক্টও করে। আমি ওকে 4 বছর ধরে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না, ড্যাড। আই নিড মেঘ। ডোন্ট ক্রাই রূপসা। ড্যাড, আমি মেঘকে না পেলে নেই, কিন্তু ওই মিহুকে আমি ছাড়বো না। আমি ওকে জানে মেরে দেব। এমন পাগলামি করিস না রূপসা। তোর অবস্থা কি হয়েছে এই কয়দিনে তুই দেখেছিস? শাট আপ ড্যাড, আমার কিচ্ছু হয়নি। আমি ঠিক আছি। ড্যাড, তুমি আমাকে প্রমিস করো যে তুমি মেয়েকে আমার কাছে এনে দিবে। বলো, প্রমিস করো যে মেয়েকে আমার কাছে এনে দিবে। আর আর ওই মিহুকে সারা জীবনের জন্য মেঘের জীবন থেকে সরিয়ে দিবে। রূপসা আর রিশাদ খান কথা বলছিল, তখনই রাফিন ওদের রুমে ঢুকে ওদের কথা শুনে ফেলল। নো, এই কাজটা ভুলেও করবে না। আরে রাফিন, তুমি? মিহুকে যদি তোমরা কেউ মারার চেষ্টা করেছো তাহলে তোমাদের খবর আছে। হু দ্য হেল আর ইউ? কাম ডাউন রূপসা। মিহুর সাথে তোমার কি সম্পর্ক? ওরা আমার কোনো সম্পর্ক নেই, তবে আমি সম্পর্ক তৈরি করতে চাই। মানে? ওই দিন পার্টির ঘটনা ওদের সব খুলে বললাম, তাই আমি মিহুকে চাই। তোমার মিহুর সাথে যা মন চায় করো, ইটস নান অফ মাই বিজনেস, বাট আমার মেঘকে চাই। ঠিক আছে, তবে তুমি আর আমি একই প্ল্যানে কাজ করবো। একই প্ল্যান মতো কাজ করলে আমি মেঘকে পেয়ে যাবো আর তুমি মেঘকে। ঠিক আছে। ওরা দুজন হাই ফাই দিয়ে জোরে জোরে হাসতে লাগলো। মিহু তো বই নিয়ে বসলেই ওর দু চোখ দুনিয়ার যত ঘুম আছে সব চলে আসে। ওদের সব এক্সাম দেখতে দেখতে শেষ হয়ে গেল। এখন লাস্ট ইয়ারের এক্সাম বাকি। কিসের জন্য যে এতদিন পড়াশোনা করিনি, পড়াশোনা করলে আর এখন এত প্যারা ওঠানো লাগতো না। আল্লাহ মুক্তি দাও এই পড়াশোনা থেকে। কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? আগামীকাল এক্সাম আর আমার এখনো ফুল একটা চ্যাপ্টার বাকি পড়া। তো কি হয়েছে? জাস্ট একটা চ্যাপ্টারই তো, হয়ে যাবে, চলো আমি হেল্প করছি। সারা রাত মেঘ মিহুকে পড়িয়ে ভোরের দিকেও ঘুমিয়ে গিয়েছে। এদিকে মিহু পড়া শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। মিহু উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। 8:30-এ
এক্সাম শুরু হবে তাই। মিহু রেডি হয়ে এসে মেঘকে ডাকতে লাগলো। কি হয়েছে? 8টা বাজে, 8:30 এক্সাম, আপনি যাবেন না? কি 8:30 বাজে? তুমি আমাকে আগে ডাক দাওনি কেন? এখন এসব বাদ দিন, যান রেডি হয়ে আসেন। মেঘ রেডি হয়ে এসে মিহুকে নিয়ে বেরিয়ে পড়ল। মিহুর ভার্সিটির সামনে এসে গাড়ি থামলো। মিহুর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। যাও, আর ভালোভাবে এক্সাম দিবে। এটা ওনার রোজকার অভ্যাস। আর আমি না আসা পর্যন্ত বের হবে না ভার্সিটি থেকে। ওকে ওকে, বাই। বাই। এক্সাম শেষ করে হল থেকে বের হলাম। আজকের এক্সামটা অনেক ভালো হয়েছে। তারপর সবার সাথে আড্ডা দিয়ে ভার্সিটির বাইরে এসে দাঁড়ালাম ওনার জন্য। কিরে, জিজু এখনো আসেনি? না। আচ্ছা, জিজু না আসা পর্যন্ত আমি এখানে থাকি। ওকে। মম ড্যাড আসবে কালকে। ভাই, আর ইউ শিওর যে তুই সব ম্যানেজ করে নিতে পারবি? বিলিভ করিস না আমাকে? তাহলে টেনশন ফ্রি থাক। আচ্ছা ভাই, আমি পানি খাবো, গলা শুকিয়ে গেছে। আচ্ছা, তুই এখানে দাঁড়া, আমি সামনের দোকান থেকে নিয়ে আসছি। ওকে। আমি রোড পার হয়ে দোকান থেকে পানি নিয়ে মিহুর দিকে যাচ্ছিলাম। তখনই হঠাৎ একটা গাড়ি এসে তার মধ্যে থেকে কয়েকজন লোক নেমে মিহুকে জোর করে তুলে নিয়ে গেল। নীল তা দেখে এদিকে দৌড়ে আসতে আসতে গাড়িটা অনেক দূরে চলে গেল। তখনই মেঘ গাড়ি নিয়ে এসে হাজির হয়। এ কি নীল, তোমার এই অবস্থা কেন? আর মিহু কোথায়? জিজুকে সবটা বললাম। হোয়াট? নীলের কথা শুনে মনে হয় আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। মিহু? জিজু, আমার বোনের কিছু হবে না তো? না না, মিহুর কিছু হবে না। কিন্তু ওরা কারা ছিল, আর কেই বা মিহুকে কিডন্যাপ করলো? আমি হয়তো জানি। কি? নীল, তুমি বাসায় যাও। কিন্তু জিজু। আই সেইড গো। আর মিহুর কিন্তু হবে না, কজ আমি হতে দিব না। ওর কিছু হলে আমি বাঁচবো না, তাই ওর কিছু হবে না, বুঝলে তুমি? মেঘার কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাগে মেঘের মাথায় রক ফুলে গেছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। রাগে ওর শরীরে রীতিমতো কাঁপছে, চেহারা লাল হয়ে গিয়েছে। মেঘ গাড়ি নিয়ে বাসা চলে আসলো। চার্লস, ড্যানি। মেঘের চিৎকার শুনে ড্যানি আর চার্লস দৌড়ে এলো। স্যার, কি হয়েছে? স্যার, আপনি রেগে আছেন মনে হচ্ছে, কি হয়েছে? এখনই খবর নে মিহু কোথায় আছে আর কারা ওকে কিডন্যাপ করেছে। ম্যামকে কিডন্যাপ করেছে? কিন্তু স্যার, এত বড় সাহস কার হবে? যারই হোক না কেন, সে খুব বড় ভুল করেছে। সে মেঘ চৌধুরীর ওয়াইফকে কিডন্যাপ করেছে। আমার কলিজায় হাত দিয়েছে সে। স্যার, আমরা এখনই খবর নিচ্ছি। আপনি হাইপার হবেন না। এখনই কমিশনারকে ফোন দে। আমি দিচ্ছি। রাফিন কোথায় আছে খবর নে, আজকে ওই হারামজাদার খবর আছে। জি স্যার, আমি দেখছি। আমি আমার মিহুর কিছু হতে দিব না। মিহু, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। এদিকে স্যার, মেয়েটা একটু বেশি লাফালাফি করছে। স্যার, মেয়েটা মনে হয় কিছু বলতে চায়। মুখের বাঁধনটা কি খুলে দেব? কল। গাড়িতে ওঠানোর সাথে সাথেই ওরা আমার হাত পা চোখ মুখ বেঁধে দিয়েছিল। এখনো খোলেনি। আমি কোথায় আছি, আমাকে এখানে কে এনেছে, কেন এনেছে, কিছুই জানি না আমি। মেঘ, আপনি কোথায়? প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে। ওই দুইজন লোকের মধ্যে একজন এসে মিহুর মুখের বাঁধনটা খুলে দিল। কে আপনারা? আমাকে এখানে কেন এনেছেন? আমাকে চিনতে পারছিস না? কে আপনি? ওই যা, ওর চোখের বাঁধনটা খুলে দে। জি স্যার। আরেকজন এসে মিহুর চোখের বাঁধনটা খুলে দিল। মিহু চোখ খুলে যাকে দেখলো তাকে দেখার জন্য মিহু মোটেও প্রস্তুত ছিল না। আপনি? এদিকে স্যার, রাফিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি না শব্দটা শুনতে চাই না। স্যার, স্যার আপনি শান্ত হন, আমি আবার খোঁজ নিচ্ছি। ফার্স্ট। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? রূপসা ম্যাম। ওকে বলো আমি এখন বিজি আছি, তাই মিট করতে পারবো না। তা কি নিয়ে বিজি আছো তুমি মেঘ? এ কি, তুমি ভেতরে এসেছো কেন? ওহ কাম অন মেঘ, আমি বাইরে দাঁড়িয়ে থাকতে আসিনি। লিসেন রূপসা, রাইট নাও আই এম ভেরি বিজি, সো গেট আউট ফ্রম হেয়ার। বউকে নিয়ে টেনশনে আছো বুঝি? হাউ ডু ইউ নো?
ইউ নো এভরিথিং। মানে কি জানো তোমরা? এই যে তোমার সো কল্ড লাভলি ওয়াইফ এখন রাফিনের কাছে। তুমি কি করে জানলে? কাজে আমরাই সরিয়েছি তোমার ওয়াইফকে। রিশাদ খান। মেক লিভ হিম চারোটাটকে, নয়তো মিহুকে শেষ করে দিব। নো নো নো, আমি ছেড়ে দিচ্ছি। এবার বলো মিহু কোথায়? এত সহজে নাকি? কি চাও তুমি? টাকা? টাকা চাও তো বলো, কত টাকা লাগবে তোমার? বলো। তোমাকে চাই। মানে? আই লাভ ইউ অ্যান্ড দ্যাটস ওয়াই আই নিড ইউ। আমি অলরেডি মিহুর, তাই আমাকে তুমি ভুলে যাও। আর ভালোভাবে বলছি, মিহু কোথায় বলো। ড্যাড তুমি যাও, আমি দেখছি ওকে। ওকে বাই গাইস, এনজয় বলেই ওখান থেকে বেরিয়ে গেলাম। রূপসা, লাস্ট টাইম আস্ক করেছি, মিহু কোথায়? মিহু রাফিনের সাথে, আর রাফিন তোমার বউয়ের সাথে এক রাত কাটাতে চায়। তোমার বউকে তার বেড পার্টনার বানাতে চায়। রূপসা, ওর গায়ে যদি একটা টোকাও লাগে তাহলে আমি নিজেও জানি না আমি ঠিক কি করব। কেন মেঘ, কেন তুমি এমন করো? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি কি তা বোঝো না? তোমার ভালোবাসা বুঝতে চাই না আমি রূপসা, আমি শুধু মিহুকে ভালোবাসি। মিহু মিহু মিহু, এই এই নামটা আমার জাস্ট সহ্য হয় না। এই মেয়েটা তোমাকে আমার কাছ থেকে দূরে দূরে সরিয়ে দিয়েছে। ও ও ও যদি তো তোমার লাইফে না আসতো তাহলে তো তুমি আমার হতে। আমি ওই মিহুকে ছাড়বো না আমি মিহুকে। রূপসা, ইউ আর মেন্টালি সিক, তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার। ইয়েস আই অ্যাম সিক। আমি পাগল মেঘ, আমি পাগল। আমি তোমার ভালোবাসার জন্য পাগল, তোমায় নিজের করে পাওয়ার জন্য পাগল। এখন একমাত্র রূপসাই পারে মিহু কোথায় সেটা বলতে। হে আল্লাহ, আমার মিহু যেন ঠিক থাকে। রূপসার কাছ থেকে যেভাবেই হোক মিহু কোথায় জানতে হবে। তারপর ওই রাফিনের বাচ্চাকে আমি দেখে নিব। কি হলো মেঘ, তুমি চুপ হয়ে আছো কেন? রূপসা, তুমি আমার কথা শোনো। তুমি আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ 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 মেঘ, আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে একটা শর্তে। আমি তোমার সব সত্যের রাজি। তুমি শুধু বলো শর্তটা কি। শুধু এইটুকু বলো যে রাফিন এখন কোথায়। তুমি কি আমাকে এতটা বোকা পেয়েছো মেঘ যে তুমি আমার কাছে জানতে চাইবে যে রাফিন কোথায়? তারপর আমি বলে দেব, তারপর তুমি সেখানে যে মিহুকে নিয়ে আসবে, তাই না? নাথিং লাইক দ্যাট রূপসা, আমি শুধু জানতে চাইছি কজ রাফিন আমার অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে, তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রমিস? প্রমিস? না, তার আগে আমার একটা শর্ত আছে। ও গড, প্লিজ তুমি দেখো মিহুর যেন কিছু না হয়। কিস করো আমাকে। কি শর্ত? রূপ, না ওকে এখন কিছু বলে লাভ নেই। ওর শর্তে রাজি না হলে আমি জানতে পারবো না যে মিহু কোথায়। কি হলো? করছি। আই এম সরি মিহু, তোমাকে বাঁচানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে। মেঘ রূপসাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে রূপসাকে কিস করতে লাগলো। আর মেঘ এদিকে। রাফিন আপনি? হ্যাঁ, আমি তো ওই দিন বিয়েছে গিয়েছিলাম, কিন্তু আজকে তোকে কি বাঁচাবে? আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। মেঘ আমাকে প্রমিস করেছে ও থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোর মেঘ বাজাবে তোকে? ও তো এখন রূপসার সাথে বিজি, তাই তো তোর কথা ভুলে গিয়েছে। রূপসার সাথে বিজি মানে? হ্যাঁ, দেখবি ও রূপসার সাথে এখন কি করছে। না, আমার মেঘ রূপসার সাথে নয়। ও আমাকে না পেয়ে এখন আমাকে খুঁজছে, আমি জানি। তবে দেখ, পকেট থেকে একটা ফোন বের করে একটা ভিডিও অন করে ওকে দেখাতে লাগলাম। দেখ লাইভ ভিডিও। আমি ভিডিওটা দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছি। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি কান্না করা ভুলে গিয়েছি এই ভিডিও দেখে। আমি বিশ্বাস করতে পারছি না আমার মেঘ রূপসাকে কিস করেছে। এটাও কি সম্ভব? মেঘ তার মানে আমাকে এতদিন ধোকা দিয়েছে। আসলে রিশাদ খান যখন বের হয়ে আসছিল তখন নিজের কোটটা ওখানে ইচ্ছে করে ফেলে এসেছিল। ওনার কোটের পকেটের প্যান ক্যামেরা লাগানো ছিল, যার ফলে মেঘ রূপসার সাথে যা যা করেছে তার ভিডিও হচ্ছে। আর সে ভিডিও রাফিনের ফোনে কানেক্ট করা ছিল। এবার হলো তো বিশ্বাস? না মেঘ এটা করতে পারে না। এটাই সত্যি।
আমার বিশ্বাস নিয়ে এইভাবে কেন ছিনিমিনি খেললেন আপনি মেঘ? আপনাকে কি আমি কম ভালোবেসেছিলাম? এবার নিশ্চয়ই আমার সাথে বেড পার্টনার হওয়ার তোর কোনো সমস্যা নেই। ওনার দিকে রাগে চোখে তাকালাম। মেঘ আমাকে ধোকা দিয়েছে বলে যে আমি তোর সাথে তোর বেড পার্টনার হওয়ার জন্য রাজি হয়ে যাব, এটা ভাবলি কি করে তুই? আমার নিজের একটা সম্মান আছে, সেই সম্মানকে আমি এইভাবে বিসর্জন দিতে পারবো না, বুঝলি তুই? একজন মেয়ের কাছে তার সম্মান, তার ইজ্জত ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা তোর মতো জানোয়ারেরা বুঝবে না। রাগের বসে ওকে আরো একটা থাপ্পড় দিলাম। এখন নিজের ইজ্জতের বড়াই যত মন চাই কর, আজ রাতে পর তুই আর তোর ইজ্জতের বড়াই করতে পারবি না। বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাকে ভালোবাসলাম সে আমাকে ঠকালো, আর এখন কিনা নিজের সম্মানটুকু আমাকে বিসর্জন দিতে হবে? না, কখনো না। দরকার পড়লে আমি মরে যাব, তাও নিজের সম্মানে একটাও দাগ লাগতে দিব না। গেট রেডি ফর টু নাইট সুইটহার্ট বলে ওকে রেখে রুমের গেট লক করে বেরিয়ে গেলাম। আল্লাহ প্লিজ বাঁচাও আমাকে। কেন করলেন মেঘ আমার সাথে এমন? এদিকে রূপসাকে অনেক কিস করে ছেড়ে দিল মেঘ। এখন বলো রূপসা রাফিন কোথায়? ওয়াও মেঘ, নাইস কিস। আচ্ছা আচ্ছা বলছি। তারপর ওকে অ্যাড্রেস দিয়ে দিলাম। ড্যানি চার্লস, ইয়েস স্যার। এই মেয়েকে এক্ষুনি মেন্টাল হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। এসব তুমি কি বলছো মেঘ? তোর মতো একটা সাইকো মেয়েকে এভাবে বাইরে ছেড়ে রাখার কোনো মানেই হয় না, বুঝলি? স্যার আমি হসপিটালে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি, ওরা এখনই আসছে। আর মিহুক কোথায় আছে তা জানতে পেরে গিয়েছি। তাড়াতাড়ি গাড়ি বের কর। ওকে স্যার। মেঘ, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে আমাকে ভালোবাসবে। তোর মতো একটা পাগলকে করা প্রমিস আমি রাখতে পারবো না। মেঘ, ইউ কান্ট ডু দিস টু মি। ইয়েস আই ক্যান বলে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেরিয়ে গেলাম। মেঘ আর মেঘের লোকেরা মিহুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। এদিকে মিহু ওর হাতের পায়ের বাঁধন খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মিহু খেয়াল করলো পাশে কতগুলো কাঁচ ভেঙে পড়ে আছে। ও কোনোভাবে গড়িয়ে ওদিকে গেল। তারপর একটা কাঁচের টুকটা পেছন দিক দিয়ে হাতে নিল। কাজটা অতিরিক্ত ধারালো হওয়ায় মিহু ধরার সাথে সাথে ওর হাতের আঙুল কিছুটা কেটে গেল, কিন্তু ওর ব্যথা লাগলো না, কারণ ওর চোখের সামনে এখনো মেঘ আর রূপসার ভিডিওটা ভাসছে। সেই ভিডিওটা দেখার পর ওর বুকে কেমন যেন একটা চিনচিন ব্যথার অনুভব হয়। সেই ব্যথার সামনে এই সামান্য ব্যথা কিছুই না। মিহু ওর হাতের দড়িটা কাচের টুকরো দিয়ে তাড়াতাড়ি করে কাটতে লাগলো। হাতের দড়ি কাটতে যেয়ে মিহু নিজের হাতে কত জায়গায় কেটে ফেলেছে তাতে ওর কোনো হুঁশ নেই। অবশেষে অনেক কষ্টে হাতের দড়িটা কাটতে পারলো। তাড়াতাড়ি হাতের দড়ি খুলে পায়ের দড়িটাও খুলে ফেললো। তারপর উঠে দাঁড়িয়ে বের হওয়ার পথ খুঁজতে লাগলো মিহু। দরজাটা বাইরে থেকে লক করা, তাই মিহু বের হতে পারছে না, আর অন্য কোনো রাস্তাও নেই বের হওয়ার। মিহু এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পেল মিহু। আওয়াজটা এদিকে আসছে, তার মানে কেউ একজন রুমে আসছে। ভাবলো মিহু তাড়াতাড়ি করে আশেপাশে কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো। খুঁজতে খুঁজতে একটা রডও পেল। রডটা হাতে নিয়ে দরজার পাশে এসে লুকিয়ে পড়লো মিহু। কেউ একজন গেট খুলে ভেতরে ঢুকলো। মিহু দেখতে লাগলো লোকটা আসলে কে। রাফিন হলে আজকে মিহুকে এই রড দিয়ে বাড়ি দিয়ে ওর মাথা ফাটাবে ভাবছে মিহু। দেখলো আসলেই রাফিন ঢুকেছে রুমের ভেতরে। রাফিন মিহুকে দেখতে না পেয়ে যে চিৎকার দেওয়ার জন্য সামনে ঘুরলো, তখনই মিহু রাফিনের কপালে রড দিয়ে আঘাত করলো, কিন্তু ও একটু হালকাভাবেই আঘাত করেছিল, যার ফলে রাফিনের তেমন কিছু হয়নি, জাস্ট কপালটা একটু কেটে গিয়েছে। রাফিন এখনও ঠিক আছে দেখে মিহু দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু ও কোথায় এসেছে বুঝতে পারছে না, আর এখান থেকে বের হবেই বা কি করে। যেদিকে তাকাচ্ছে সব দিকে বড় বড় কিসেম বক্স দিয়ে ভরা। ও বুঝতে পারছে যে এটা একটা গোডাউন, আর ওকে আটকে রেখেছিল গোডাউনের স্টোর রুমে। পেছন থেকে কারো আসার আওয়াজ শুনে মিহু তাড়াতাড়ি পাশে কতগুলো বক্স ছিল তার পেছনে লুকিয়ে পড়ল।
লোকগুলো যে মিহুকে খুঁজছে তা মিহু খুব ভালোভাবে বুঝতে পারছে। ওরা ওখান থেকে চলে যেতেই মিহু বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে লাগলো। কিছুটা সামনে যেতেই দেখতে পেল রাফিন রাগান্বিত হয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। মিহু লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। রিশাদ খান, তোর মেয়ে সামান্য একটা কাজ করতে পারলো না? মেঘকে ওর ফাঁদে আটকে রাখতে বলেছিলাম, কিন্তু ও ফাঁদে তো আটকে ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো প্ল্যানটা বরবাদ করে দিল। ওকে বলতে কি বলেছিল যে আমি কোথায় আছি? মেঘ ওর কাছ থেকে আমার কথা জানার জন্য একটা চাল চেয়েছিল। ও কি বুঝেনি সেটা? ওকে বাচ্চা নাকি? আর এদিকে মিহু আছে। ওকে মেঘ আর রূপসার কিসিং ভিডিওটা দেখালাম, কিন্তু বিলিভই করতে চাইল না। বাট তারপর ওর কিছু একটা মনে হলেও এফেক্ট করেছিল ভিডিওটি। ও জানে না যে মেঘ ওর খবর জানার জন্যই বাধ্য হয়ে রূপসাকে কিস করেছে। না, মিহু আর যাই হোক এখান থেকে বের হতে পারবে না। ও এখানে কোথাও আছে। না, তুমি টেনশন নিও না, আমি ওকে খুঁজে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। তার মানে মেঘের কোনো দোষ নেই, ও আমার জন্য এটা করতে বাধ্য হয়েছিল। আর আমি মেঘকে ভুল বুঝেছিলাম। কি করে পারলাম আমি মেঘকে ভুল বুঝতে? মিহুর পা একটা বক্সের সাথে ভেজে সবগুলো বক্স একসাথে নিচে পড়ে গেল। রাফিন চমকে পিছনে তাকিয়ে দেখলো মিহু। তাড়াতাড়ি ফোনটা রেখে মিহুকে ধরতে গেল রাফিন। মিহু পালাতে চেয়েও পালাতে পারলো না, তার আগেই রাফিন মিহুকে ধরে ফেলেছে। তো সাহস কি করে হলো এখান থেকে পালানোর কথা ভাবার? আপনি আমায় মিথ্যে বলেছিলেন তখন মেঘ আর রূপসার ব্যাপারে, তা আমি শুনে ফেলেছি। আপনি এতটা নিচে কি করে নামতে পারেন? ও, তার সব শুনে ফেলেছিস? তা ভালো হয়েছে। যাক সে কথা বাদ দে। তোর হাজবেন্ড জেনে গিয়েছে যে আমরা এখানে আছি, তাই আমাদের এখান থেকে বের হতে হবে। তোকে আজকে রাতে কিছু একটা করতে পারলাম না, কিন্তু কাল তো নিস্তার নেই। আমার কিছু হলে মেঘ তোকে ছাড়বে না। দেখা যাবে তোর মেঘ আমাকে কি করতে পারে। রাফিন মিহুকে টেনে নিয়ে গেল। রাফিনের গাড়ি ডিক্সিতে মিহুকে রেখে ডিক্স লক করে দিল রাফিন। মিহু বারবার ডিক্কিতে ধাক্কাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিছু দূর আসতেই রাফিন গাড়ি ব্রেক করলো। রাফিন এখন অনেকটা ভয়ে আছে। এভাবে তীরে এসে তরি ডুবে যাবে ও ভাবতেও পারেনি। রাফিনের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে মেঘ আর ওর লোকেরা। রাফিন তো মেঘের দিকে তাকিয়ে আরো চুপসে যাচ্ছে, কারণ মেঘের পুরোপুরি হিংস্র লাগছে দেখতে। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে রাগে। ড্যানি এসে রাফিনের কলার ধরে ওকে গাড়ি থেকে টেনে বের করলো। মেঘ এসে রাফিনকে উড়াধুরা মারতে লাগলো। হঠাৎ মেঘ খেয়াল করলো মিহু গাড়িতে নেই। বল মিহু কোথায়, না হলে আজকে তোকে মেরেই ফেলবো আমি। মিহুকে আর কখনো পাবি না, কারণ আমি ওকে বেড়ে ফেলেছি বলে জোরে জোরে হাসতে লাগলাম। রাফিন। স্যার একটু শান্ত হন। অনেক মেরেছেন ওকে, আর একটু হলে তো ও মরেই যাবে। আর মরলে ম্যামকে কোথায় খুঁজবো স্যার? তাই একটু শান্ত হন। হঠাৎ খেয়াল করলাম কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ কিছুতে বাড়ি দিচ্ছে বারবার। ভালো করে আওয়াজটা শুনে দেখি রাফিনের গাড়ির ডিক্কি থেকে আসছে আওয়াজটা। রাফিনের গাড়ির চাবিটা নিয়ে ওর গাড়ির ডিক্কির লক খুললাম। তারপর আস্তে আস্তে গাড়ির ডিক্কিটা খুলে আমার মনে হয় কলিজায় পানি ফিরে আসলো। মিহু। তাড়াতাড়ি ওকে ডিক্কি থেকে বের করলাম। কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। ওনাকে দেখা মাত্রই ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি ভেবেছিলাম আমি আর কখনো ওনাকে দেখতে পারবো না। মেঘ মিহুকে পেয়ে কতক্ষণ ওকে জড়িয়ে ধরে রেখে তারপর মিহুর মাথায় আর সারা মুখে চুমু দিতে লাগলো। তারপর মেঘ মিহুকে ধরে উঠিয়ে দাঁড় করালো আর রাফিনের কাছে এগিয়ে গেল। বিশ্বাস করো রাফিন, আজকে যদি মিহুর কিছু হয়ে যেত তাহলে আমি এই পৃথিবী ধ্বংস করে দিতাম, কিন্তু আল্লাহর রহমতে আমার মিহুর কিছু হয়নি। কিন্তু আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিস, তাই তোকে বাঁচিয়ে রাখা সম্ভব না। নিচ থেকে উঠে দাঁড়ালাম আর হাততালি দিতে লাগলাম। বাবা কি প্রেম দুজনের মধ্যে, কিন্তু আমিও তো এত সহজে হার মানবো না। আমি মেঘ আর মিহুর চারপাশে হাঁটতেছি। তুই আর চাইলেও কিছু করতে পারবি না। তাই নাকি বলেই এক চান্সে মিহুর হাতটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম, আর আমি পিছন থেকে কান বের করে মাথায় ধরলাম। আজ তোর মিহুর এই পৃথিবীর শেষ দিন, শেষবার মতো ওকে দেখে রে মেঘ।
রাফিন, ভুলেও এই কাজটা করিস না। আজ আমি মরলে কিন্তু তার আগে ও মরবে। রাফিন ছাড় ওকে, না হলে কিন্তু আমি তোকে শ্যুট করে দিব। মিহুকে ধাক্কা দিয়ে ফেলে ওর মাথায় গান ধরলাম। মিহু, রাফিন তোর শত্রুতা আমার সাথে, তাহলে শুধু শুধু কেন ওকে কষ্ট দিচ্ছিস? কারণ ও কষ্ট পেলে তুই কষ্ট পাবি, তাই। আমি রাফিনকে লক্ষ্য করছি, একটু ওর নজর এদিক ওদিক হলেই ওকে শ্যুট করব। তোর কথা সত্যি হলো মিহু, তোর মেঘ আমাকে মারার জন্য এসেছে। মিহুর দিকে তাকিয়ে বললাম। দেখলাম ও মিহুর দিকে তাকিয়ে আছে, তাই আর সময় নষ্ট না করে ওকে শ্যুট করে দিলাম। শুট করা আওয়াজ শুনে ভুলে আমার হাতে গানের ট্রিগারটা চাপ লাগলো। মেঘের বুলেটটা একদম রাফিনের মাথার মধ্যে ঢুকে গেল আর রাফিন সোজা মাটিতে লুটিয়ে পড়ল। আর রাফিনের বুলেটটা মিহুর কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। মিহু, ওকে কোলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে বসিয়ে হসপিটালে চলে আসলাম। ডক্টর এসে ওকে ওটিতে নিয়ে গেল। মেঘ বাইরে চুপচাপ বসে আছে। আজ নিজেকে শেষ করে ফেলতে মন চাচ্ছে ওর। ও তো মিহুর কোনো ক্ষতি করতে চায়নি, মিহুকে বাঁচাতে চেয়েছিল। ওর সাথে থাকার পর থেকে মিহু একটা না একটা কষ্ট পেয়ে যাচ্ছে। তাই মিহু ঠিক হলে ওকে নিজের থেকে ছেড়ে দিবে মেঘ, কারণ ও চায় না ওর জন্য মিহু আর কোনো কষ্ট পাক। এসব ভাবছিল মেঘ। তখনই ওটির লাইট অফ হয়ে গেল এবং ডক্টর বেরিয়ে এলো। ডক্টর, মিহু কেমন আছে? শি ইজ আউট অফ ডেঞ্জার। ওনাকে এক্ষুনি কেবিনে দেওয়া হবে আর 1 মাস প্রপার রেস্টে থাকতে হবে ওনাকে, তাহলে উনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। বড় করে একটা শ্বাস নিলাম। থ্যাংক ইউ ডক্টর। নো নো, ইটস মাই ডিউটি। ডক্টর চলে গেল। মেঘ কেবিনের বাইরে দরজার গ্লাস দিয়ে মিহুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা এখন কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভাবছে মেঘ। 1 সপ্তাহ পর মিহুকে রিলিজ করে দেওয়া হলো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস মিহুর সব রকম খেয়াল রেখেছে মেঘ। মিহুর সামান্যতম অযত্ন হতে দেয়নি মেঘ। এর মধ্যে নীল, নীলা, আরিফ, রাইসা, মানিক, অনু এসে দেখে গিয়েছে মিহুকে অনেকবার। মিহুর মম ড্যাডও মেনে নিয়েছে ওদের বিয়ে, আর ওনারাও এসে দেখে গিয়েছে মিহু আর মেঘকে। এই 1 মাস মেঘ মিহুর সাথে তেমন একটা কথা বলেনি। এই জিনিসটা মিহু লক্ষ্য করেছে, তাই ও ভেবেছে কিছুদিনের মধ্যে মেঘের সাথে এই ব্যাপারে কথা বলবে মিহু। আজকে মিহু একা একা বসে ছিল, তখনই মিহুর ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো নীলা ফোন দিয়েছে, তাই রিসিভ করলো। বল। কি রে, তোর কি মুড অফ? না, তুই বল কি হয়েছে। আসলে ভাবছি আজকে কাজটা করে ফেলি। আচ্ছা ওকে বলে ফোন কেটে দিলাম। জি। আজ প্রায় 2 মাস ধরে নীলার সাথে কথা বলি না ঠিক মতো। ও কি করে আমার সাথে লুকোতে পারলো এত বড় একটা সত্যি? আমি ওকে এত ভালোবাসি, এত বিশ্বাস করেছি, কিন্তু ও হয়তো আমাকে ঠিকমতো বিশ্বাস করে উঠতে পারেনি। বড় করে একটা নিঃশ্বাস নিলাম। ও যে পর্যন্ত না আমার কাছে এসে সরি বলছে, আমি ওর সাথে কথা বলবো না। কফি শপে বসে কফি খাচ্ছিলাম আর শুনছো আর এগুলো ভাবছিলাম, তখনই একজন বোরখা পরা, নিকাব দিয়ে চোখ মুখ ঢাকা একটি মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। জি কিছু বলবেন? বলতে না বলতেই মেয়েটি আমার দিকে গান ধরে দাঁড়ালো। আরে আপনি আপনি কি করছেন? চুপচাপ আমার সাথে চলুন। মানে কি? আমি কেন আপনার সাথে যাব? আপনাকে আসতে বলছি, আপনি আসবেন, নয়তো আমি এক্ষুনি আপনাকে শুট করে দেব। কিন্তু আপনি আপনি আমার সাথে কেন এমন করছেন? আমি কি করেছি আপনাকে? আমি কিন্তু আমার ধৈর্য হারিয়ে ফেলছি। এবার আপনি বলুন, আপনি আমার সাথে আসবেন নাকি আমি আপনাকে শুট করে দিব? কিন্তু আমাকে নিয়ে যাবেন কোথায় আগে সেটা বলুন। চলুন বলছি আমার সাথে। যাচ্ছি, চলুন। মেয়েটি নীলাকে নিয়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। তখনই একটি গাড়ি এসে ওদের সামনে থামলো। উঠুন গাড়িতে। চুপচাপ উঠে বসলাম। গাড়িটি নিজের আপন গতিতে চলতে লাগলো। মেয়েটি এখনো নীলের মাথায় গান ধরে রেখেছে। কখনো ভাবতেও পারিনি কোনো মেয়ে আমাকে কিডন্যাপ করবে, তাও আবার এভাবে। হঠাৎ মেয়েটি আমাকে ডাক দিয়ে, জি। আপনি কি বয়রা নাকি?
না না মানে নামুন গাড়ি থেকে। কথায় কথায় ধমক দিচ্ছেন কেন? চুপচাপ সামনে হাঁটুন। সামনে থেকে দেখি কাজী অফিস। এই আমরা এখানে কেন এসেছি? ভিতরে চলুন বলছি। আপনি আমার কাছে কি চান সত্যি করে বলুন তো? আপনি ভিতরে ঢুকবেন নাকি আপনাকে শ্যুট করব? করেন, শুট করেন আমাকে। গানটা ওনার মাথা থেকে সরিয়ে একপাশে খালি জায়গায় শ্যুট করলাম। আমি তো ভেবেছিলাম মেয়েটি জাস্ট ফান করে বলছে, বাট ও তো সিরিয়াস। এই না 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 না, চলুন চলুন, আমি ভিতরে যাচ্ছি। গুড, চলুন ফার্স্ট। মেয়েটির সাথে কাজী অফিসে ঢুকে পড়লাম। একটা রুমে এসে মেয়েটি আমাকে চেয়ারে বসতে বলল। আমি চুপচাপ বসে পড়লাম। তারপর মেয়েটি আমার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এটা কি? ম্যারেজ পেপার। মানে? মানে আপনি আমাকে বিয়ে করছেন। বিয়ের কথা শুনে আমি পুরো থ হয়ে গেলাম। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। আপনার কি নিজের জীবনের প্রতি মায়া নেই? না, নেই। আমি একজনকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তা সেই মেয়েটির নাম কি নীলা? আপনি কি করে জানলেন? কারণ আপনার ভালোবাসা এখন আমার হাতে বন্দি। তাই যদি তাকে বাঁচাতে চান তাহলে সুন্দর মতন সাইন করে দিন। মানে কি? নীলা কোথায়? কোথায় আমার নীলা? চেঁচামেচি করবেন না। আপনার নীলার মাথায় এখনো গান ফিট করা আছে। যদি আপনি বিয়েটা না করেন তাহলে ওখানেই ওর জীবন নিতে আমার লোকজন জাস্ট 1 সেকেন্ড টাইম লাগাবে। না। জি হ্যাঁ, আপনি যেহেতু সাইন করবেন না তাহলে আপনার নীলার জানটাই নিই আমি নাকি? ওয়েট, আমি আমার লোকেদের ফোন করছি। মেয়েটি কাকে যেন ফোন দিল। ওকে, শেষ করে দাও। না 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 না, আমি সাইন করছি, তবুও প্লিজ আপনি ওকে কিছু করবেন না বলে তাড়াতাড়ি সাইন করে দিলাম। গুড। বিয়ে কমপ্লিট। এখন থেকে আপনারা হাজব্যান্ড ওয়াইফ। সাক্ষী লাগবে না? সাক্ষীর আগে সাইন করে দিয়েছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। কিন্তু চুপ, চলুন এখন। কিন্তু নীলা? ও ঠিক মতন বাড়ি পৌঁছে যাবে, চলুন। হুম। আপনি গাড়িতে উঠুন, ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছিয়ে দেবে। আপনি যাবেন না? যাবো তো, বাট পরে। বলে গাড়িতে উঠে বসলাম। আমি ভাবতে পারিনি যে আমার বিয়ে এইভাবে হয়ে যাবে। আমি এখন বিবাহিত। কার সাথে বিয়ে হয়েছে, তার নাম কি, সে দেখতে কেমন, কিছুই তো জানি না। আমি নীলাকে কি বলবো? আমার নীলাকে আমি কি জবাব দিব? ভাবতে না ভাবতেই দেখি আমার বাড়ির সামনে চলে এসেছি। তাই চুপচাপ আমি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলাম। কি হয়েছে নীল? নাথিং মম, আই অ্যাম টায়ার্ড। উপরে যাচ্ছি, একটু রেস্ট নিব। কিন্তু যা, চলে গেল। হঠাৎ করে কি হলো ছেলেটার? উপরে সে বেডে শুতেই নীলার মুখটা ভেসে উঠল সামনে। চোখ দুটো ঘোলা হয়ে আসছে, মনে হচ্ছে এখনই গড়িয়ে জল পড়বে। আমি আজকে নীলাকে হারিয়ে ফেললাম সারা জীবনের মতো। ভাবতে না ভাবতেই চোখের পলকে জলগুলো গাল বেয়ে পড়তে লাগলো। হঠাৎ ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি মিহু। তাই চোখ মুছে কিছুটা স্বাভাবিক হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ, হ্যালো। ভাই, তুই ঠিক আছিস? তোর গলা এমন লাগছে কেন? না রে, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? ভাই, আমার রুমে যেয়ে দেখ, আমার আলমারিতে একটা সুটকেস আছে। ওর মধ্যে আমার অনেক জরুরি জিনিসপত্র আছে। তাই ওটা যদি এখন একটু দিয়ে যেতি তাহলে ভালো হতো। এত রাত্রে এখনই লাগবে? আচ্ছা, আসছি। ওকে ভাই, বাই। বলে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়েছে মিহুর রুমে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই দেখি মম ড্যাড দাঁড়িয়ে আছে। মম ড্যাড, তোমরা এখানে? তুই বিয়ে করেছিস, আমাদের বললি না যে? তো তোমরা কি করে জানলে? বিয়ে করবি ভালো কথা, একবার বললে কি এমন হতো? মম। থাক থাক, আর কথা বলতে হবে না। যা, তোর বউ এসেছে। বউ? কোথায় বউ? মিহু রুমে দিয়ে এসেছি। মিহুর রুমে কেন? তোর রুম এখন পরিষ্কার করতে অনেক সময় লাগতো, তাই। যা, নিজের বউয়ের কাছে যা। বাট মম, আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওনারা আমাকে মিহুর রুমে ঠেলে পাঠিয়ে দিলেন। রুমে ঢুকে দেখি মেয়েটি
উইন্ডো সাইডে বসে আছে। পেছন থেকে ওর চেহারা একদম দেখা যাচ্ছে না। আমার হার্টবিট কেন যেন ফাস্ট হয়ে গেল। এই যে শুনছেন? না, আমি তো বয়রা, তাই কানে শুনি না। দেখুন, আপনি কে? আপনার নাম কি? আপনি দেখতে কেমন? আপনার পরিচয় কি? এর কিছুই জানি না আমি। আর আপনি কেন আমার সাথে এমন করলেন তাও জানি না। এবার কি আপনি আমাকে বলবেন যে আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? কেন আমার গলায় এভাবে ঝুলিয়ে পড়লেন? ওই কি বললি তুই? আমি তোর গলায় ঝুলে পড়েছি? তুই আমাকে চিনিস না? আমি তোর ক্ষতি করছি? আমি দেখতে কেমন জানিস না? আমার পরিচয় জানিস না? ঠিক আছে, যা, কালকেই তোকে ডিভোর্স দিব। মেয়েটির সামনে ঘুরতেই আমার বিস্ময়ের শেষ নেই। নীলা? হ্যাঁ আমি। কেন, তুই কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলি? না মানে আমি মানে আসলে না মানে কি মানে লাগিয়ে রেখেছিস? তো তোমার সাথে বিয়ে হয়েছে আমার। তো আর কার সাহস আছে তোকে বিয়ে করার? তাহলে ওই মেয়ে? ওইটা আমিই ছিলাম। আর নীলাকে কিডন্যাপ মানে ওগুলো? সব প্ল্যান ছিল আমার আর মিহুর প্ল্যান। কি? জি, আই অ্যাম এ লেডি মাফিয়া, ওকে? তোমার মাফিয়াগিরি আমি বের করছি। তোমার জন্য আমি কত কষ্ট পেয়েছি তুমি জানো? ওর কাছে যেতে যেতে ঝাঁকিয়ে। ওর চোখে আমি কিছু হারানোর ভয় স্পষ্ট দেখতে পাচ্ছি। নীল, আমি তো তুমি তো কি বলো? আই এম সরি নীল। শাট আপ নীলা। তুমি জানো যখন আমি ওই পেপারে সাইন করছিলাম তখন আমার ঠিক কতটা কষ্ট হচ্ছিল? বুঝো তুমি জিনিসটা? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম যে তোমার লাইফে সবকিছুই তো ফান। কোনো কিছুই তুমি সিরিয়াস ভাবে নাও নাই আজ পর্যন্ত। এই বিয়েটাও কি ফান হিসেবে করছো? আমি ভাবতেও পারিনি যে নীল এই বিয়েটাকে ফানের নাম দিবে। আমি অলওয়েজ ফান করি, ঠিক আছে, বাট তাই বলে বিয়েটাকেও এভাবে? ওকে, আই এম সরি নীল, আমার ভুল হয়ে গিয়েছে। পারলে আমাকে মাফ করে দিও। আর এই বিয়ের ব্যাপারে কেউ জানে না, শুধু তোমার ফ্যামিলি আর আমার ভাইচারা। তাই তোমার ফিউচারে আমাকে কোনো প্রবলেম হবে না। এই বিয়েটাকে একটা দুঃস্বপ্ন ভেবে লাইফে মুভ অন করো। বাই, আর কখনো তোমাকে জ্বালাবো না। কথাগুলো বলে চলে আসছিলাম, পেছন থেকে নীল আমার হাত ধরে টান দিয়ে ওর বুকের ওপর ফেললো আমাকে। আমি তো রাগের মাথায় বলেছি নীলা, তাই বলে সত্যি তুমি চলে যাবে? আই লাভ ইউ নীলা, আই এম সো সরি বলে ওকে জড়িয়ে ধরলাম। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ টু নীল। ওকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ওকে ছেড়ে দিলাম। এই ওয়েট। কি? তার মানে আজকে আমাদের তো বাসর রাত। যা ভাবছো ভুলে যাও, একদম ওসব কথা মাথায় আনবে না। বললে হলো নাকি? আমার বউ বলে কথা, তোমাকে তো আজ রাতে ছাড়ছি না বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। নীল, একদম না। এই তুমি আমার কাছে আসবা না। ও পিছুতে পিছুতে একদম দেওয়ালের সাথে লেগে দাঁড়ালো আর আমি ওর সাথে লেগে দাঁড়ালাম। আজ তো বাসর করেই ছাড়বো। নীল, সব ভুলে যেও না, আমি মাফিয়ার বোন। সর। তুমি ভুলে যেও না যে তোমার ওই মাফিয়া ভাই এখন আমার বোনের জামাই। নীল প্লিজ। কে শুনে কার কথা? ওর ঠোঁটে নিজের ঠোঁট আঁকড়ে ধরলাম। শক্ত করে দুহাতে ওর শার্ট আঁকড়ে ধরলাম। বাকিটা ওদের মধ্যেই সীমাবদ্ধ থাক, আমাদের জেনে লাভ নেই। এদিকে কখন থেকে একা একা রুমে বসে আছি, মেঘের আসার কোনো খবর নেই। উনি ওই দিনের পর থেকে আমার সাথে ভালো মতো কথা বলেন না। আজ বেশ কিছুদিন ধরে উনি বাসায় ঠিক মতো আসে না। রাতে 2টা-3টার দিকে বাসায় আসে আর সকাল 6টা-7টার দিকে বেরিয়ে যায়। আচ্ছা, উনি কি আমাকে ইগনোর করতে চাইছেন? কিন্তু উনি তো আমাকে ভালোবাসেন, তাহলে উনি কেন আমাকে ইগনোর করবেন? না, আজ ওনার সাথে কথা বলতেই হবে। কিন্তু উনি কখন আসবেন? অলরেডি 2টা 30 বাজে। হঠাৎ নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ পেলাম। তার মানে উনি চলে এসেছেন। দেখলাম উনি রুমে ঢুকলেন। সামনে তাকিয়ে দেখি মিহু দাঁড়িয়ে আছে। এ কি, তুমি এখনো ঘুমাওনি কেন? আপনার এত রাত হলো কেন? কাজ ছিল তাই দেরি হয়ে গিয়েছে। ও আচ্ছা, দাঁড়ান, আমি আপনার টাওয়াল আর জামা কাপড় বের করে দিচ্ছি। থাক, লাগবে না, আমি নিজের জিনিস নিজে বের করে নিতে পারবো বলে টাওয়েল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। উনি আমার সাথে এমন কেন করছেন? কি করেছি আমি? আমি চাই না মিহু
তুমি আমার জন্য আর কোনো কষ্ট পাও, তাই তুমি আমার থেকে যতটা দূরে থাকবে তোমার জন্য ততটাই মঙ্গলজনক। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিহু মন খারাপ করে বসে আছে, হয়তো আমার ব্যবহারের জন্য কষ্ট পেয়েছে। আমি কিছু না বলে যে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি কি কিছু ভুল করেছি? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে তার জন্য মারুন, বকুন, তারপরেও প্লিজ আমাকে এইভাবে ইগনোর করবেন না। আমি আর নিতে পারছি না আপনার এই ধরনের ব্যবহার। প্লিজ কিছু তো বলুন। দেখলাম উনি ঘুমিয়ে গিয়েছে, ধরে রাখতে পারলাম না, দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম, শাওয়ার অন করে কান্না করতে লাগলাম। আমি চোখ বন্ধ করে ওর কথাগুলো শুনছিলাম। ওর কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও আমার কিছু করার নেই। হঠাৎ শাওয়ারের আওয়াজ পেলাম, পাশে তাকিয়ে দেখি মিহু নেই। তার মানে ও শাওয়ার নিচ্ছে, কিন্তু এখন এই সময় কেন? দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু মিহু বের হচ্ছে না। তাই আমি যে গেট নক করলাম, মিহু মিহু। শাওয়ার অফ করে চুপচাপ গেট খুলে বেরিয়ে এলাম আর ওনার পাশ কাটিয়ে আলমারি থেকে ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। ও ওয়াশরুম থেকে বের হতেই ওর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ওর চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, তার মানে ও এতক্ষণ শাওয়ারের নিচে বসে কান্না করেছে। আমি কিছু বলতে যাব তার আগেই ও আবার ওয়াশরুমে ঢুকে পড়ল। একটু পরেই বের হলো। আমি ওকে কিছু বলতে যাব তার আগেই ও যে চুপচাপ শুয়ে পড়ল। তার মানে কি ও এখন আমাকে ইগনোর করতে চাইছে? এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি, খেয়াল নেই। সকালে রুমের গেট লাগানোর শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম কে যেন গেট লাগিয়ে চলে গেল। পাশে তাকিয়ে দেখি মিহু নেই। বাইরে থেকে গাড়ি বের হয়ে যাওয়ার আওয়াজ পেলাম। নিচে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম মিহু ভার্সিটি চলে গিয়েছে। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। উনি যেহেতু আমাকে ইগনোর করতে চাইছেন, তাহলে আমিও আর ওনাকে ডিস্টার্ব করব না। এভাবেই চলছিল দুজনের দিনকাল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। মেঘের কাছে এগুলো আর সহজ ছিল না। মিহু ওকে অ্যাভয়েড তো করছিলই, সাথে এই 1 সপ্তাহে মিহু মেঘের সাথে একটা কথাও বলেনি। গত 4 দিন ধরে তো মিহু মেঘের রুমেও থাকে না। মেঘ আর সহ করতে না পেরে মিহুর রুমে গেল। রুমে ঢুকে দেখে মিহু আতশো হয়ে বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মিহু। কারো আওয়াজ শুনে গেটের দিকে তাকালাম, দেখলাম মেঘ দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে আবার চোখ বন্ধ করে ফেললাম। মিহু, আমি তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? মিহু, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। এবার রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই ওর হাতটা জোরে চেপে ধরে মোচড় দিয়ে ওর পিঠে ঠেকালাম। আহ! প্রবলেম কি তোমার? প্রবলেম আমার না, প্রবলেম আপনার। তুমি আমাকে আজ 7 দিন ধরে ইগনোর কেন করছো? আমি তো জাস্ট 7 দিন ধরে ইগনোর করেছি, আর আপনি যে আমাকে গত 1 মাস ধরে ইগনোর করছেন সেটা কিছু না। ওর হাত ছেড়ে দিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর চোখের পানি মুছে দিলাম। সরি।